ইতিমধ্যেই মেজর মুজাফফরকে সেনাবাহিনীর হস্তান্তরে নিয়ে যাওয়া হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। ৪৫ বছর পর অবশেষে কাটলো সেই রহস্যের জট। অবশেষে সেনাবাহিনী রিমান্ডে নেওয়ার পরে মেজর মুজাফফরের কাছ থেকে সমস্ত চাঞ্চল্যকর তথ্য বের করে নিয়ে এসেছে। সেদিন রাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিভাবে শেষ করেছিল, তার সঙ্গে কারা কারা ছিল, কার নির্দেশ করেছিল, অবশেষে সমস্ত চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মেজর মুজাফফর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনের বিচারে তড়িঘড়ি না করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে ৪৫ বছর পর গ্রেফতার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন। যেহেতু চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কয়েকজন বিপদগামী অফিসারের নেতৃত্বে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এবং সেখানেই ওই ঘটনার বিচার হয়, তাই নিয়ম অনুযায়ী তাকে সেখানে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক পথেই আগাচ্ছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ কাটাতার বেষ্টিত ওই দেশটি, দাদাগিরি ফলানো ওই দেশটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে কঠিনভাবে নাকশ হয়েছে। তারা এখন ওই অনেকটা নতুন বউয়ের মতো শ্বশুরবাড়িতে গিয়ে যেরকম নতুন বউ ঘুমটা দিয়ে থাকে, তারেক রহমানকে দেখে এরকম ঘুমটা দেওয়া শুরু করেছে। ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। জামাত জোটের অন্যতম শীর্ষ নেতা ও এলডিপির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ বারবার প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি স্পষ্ট ভাষায় শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তারেক রহমানকে যে কোনো মুহূর্তে করা হতে পারে। এমনকি নিরাপত্তার স্বার্থে তারেক রহমানকে ঢাকার বাইরে কোনো জেলায় রাত যাপন পর্যন্ত করতে নিষেধ করেছিলেন দেশের এই প্রণীত সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। কর্নেল ওলি আহমেদের বিস্ফোরক এবং হারহিম করা সতর্কবার্তার ঠিক পরপরই রাজধানীর বুকে ঘটল সবচেয়ে বড় নাটকীয় ঘটনা। গ্রেপ্তার হলেন তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বর্বরচিত হামলার অন্যতম প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন। কিন্তু কেন দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কুরপুরের মতো বাতাসের সাথে মিশেছিল, সে হুট করে এই দেশে ২০২৬ সালে কেনই বা ঢাকার বুকে ফিরে এলো? পাল্টেছেন, দেশ বদলেছেন, ছদ্মনামে কাটিয়েছেন জীবনের দীর্ঘ সময়, কিন্তু বদলাতে পারেননি জন্মগত একটি চিহ্ন। এই প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুন হলেন। সেই প্রেক্ষাপটটা কিন্তু বাংলাদেশের একটা ইমার্জিং পিরিয়ড ছিল। বাংলাদেশ একটা আঞ্চলিকভাবে বলেন, বৈশ্বিকভাবে বলেন, তা গুরুত্ব পাচ্ছিল। ভারতের অপরাধ ভয়ঙ্কর। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে একজন আপনি জীবিত পেয়েছেন এবং সে আসলে গত ৪৫ বছর কোথায়? আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। ক্ষমতার মসনদ বদলেছে, দেশের রাজনৈতিক মানচিত্র উলটপালট হয়ে গেছে, কিন্তু একটি প্রশ্ন এখনো কোটি কোটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, সবকিছু কি সত্যই বদলে গেছে, নাকি মৃত্যুর সেই অদৃশ্য কালো ছায়া এখনো তারা করে বেড়াচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাধর নেতৃত্বকে? শেখ হাসিনার পতনের পরও যখন মা বেগম খালেদা জিয়াকে মৃত্যুসজ্জায় দেখতে তিনি লন্ডন ছেড়ে দেশে ফিরছিলেন না, তখন চারিদিকে উঠেছিল নানান প্রশ্ন, সমালোচনা আর জল্পনা কল্পনা। কিন্তু সেই সমালোচনার আড়ালে কি লুকিয়েছিল আরও ভয়ঙ্কর কোনো বাস্তবতা? দেশে পা রাখা মাত্রই তাকে চিরতরে সরিয়ে দেওয়ার শঙ্কা। সময় বদলেছে, ক্যালেন্ডারে এখন ২০২৬ সাল। তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু ক্ষমতার সর্বোচ্চ আসনে থাকার পরও কি শেষ হয়েছে সেই শঙ্কা, নাকি নতুন করে শুরু হয়েছে আরও বড় কোনো অদৃশ্য খেলা? কারণ সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যা নতুন করে পুরো দেশকে ভাবিয়ে তুলেছে। জামাত জোটের অন্যতম শীর্ষ নেতা ও এলডিপির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ বারবার প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি স্পষ্ট ভাষায় শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তারেক রহমানকে যে কোনো মুহূর্তে করা হতে পারে। এমনকি নিরাপত্তার স্বার্থে তারেক রহমানকে ঢাকার বাইরে কোনো জেলায় রাত যাপন পর্যন্ত করতে নিষেধ করেছিলেন দেশের এই প্রণীত সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। কর্নেল ওলি আহমেদের বিস্ফোরক এবং হারহিম করা সতর্কবার্তার ঠিক পরপরই রাজধানীর বুকে ঘটল সবচেয়ে বড় নাটকীয় ঘটনা। গ্রেপ্তার হলেন তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বর্বরচিত হামলার অন্যতম প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন। কিন্তু কেন দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কুরপুরের মতো বাতাসের সাথে মিশেছিল, সে হুট করে এই দেশে ২০২৬ সালে কেনই বা ঢাকার বুকে ফিরে এলো, আর কেনই ধরা পড়ল? ডিবির নিখুঁত তদন্ত আর আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য এখন বেরিয়ে আসতে শুরু করেছে, তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। দীর্ঘ ৪.৫ দশক ধরে পলাতক থাকা মুজাফফরের এবারের মিশন আর অন্য কিছু ছিল না। তার একমাত্র টার্গেট ছিল জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। ১৯৮১ সালের সেই অভিশপ্ত মে মাসের পর থেকেই এই মুজাফফর ভারতীয় গোয়েন্দা সংস্থা এর প্রত্যক্ষ আশ্রয়ে ওল্ড মালদা এবং কলকাতার বিভিন্ন নিরাপদ আস্থানায় ছদ্মবেশে দিন কাটাছিল। পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে সে নিজেকে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নামে পরিচয় দিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের পুরোটা সময় জুড়েই এই মুজাফফর হোসেন কোনো বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদে বাংলাদেশের মাটিতেই অবস্থান করেছিল। ফ্যাসিবাদী সরকারের গোয়েন্দা প্রোটোকল তাকে আড়াল করে রেখেছিল। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র জনতার মহা বিপ্লবের পর যখন হাসিনার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন সে আবারও সীমান্ত পেরিয়ে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যায়। এরপর সর্বশেষ ২০২৬ সালে মেগা নির্বাচনের সময় যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, ঠিক তখনই এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট নিয়ে পুনরায় ঢাকায় ফেরে এই দুর্দর্শ ক্যাডার। গোয়েন্দা নথির চরম দাবি, ভারত এবং শেখ হাসিনার হয়ে এক গোপন ও ভয়ঙ্কর কিলিং মিশনে দেশে ফিরেছিল এই মুজাফফর।
তাদের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে এক ভয়াবহ বিশৃঙ্খলা এবং জরুরি অবস্থা সৃষ্টি করা। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মোক্ষম সময় নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। আর ঠিক এই কারণেই ভারতীয় সীমান্তে বসে শেখ হাসিনা কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন, অর্থাৎ ভেতরে মুজাফফরের স্লিপার সেল মিশন সফল করবে। আর সেই সুযোগে শেখ হাসিনা এবং তার দোসররা পুনরায় ক্ষমতা দখলের রাজকীয় মঞ্চে আহরণ করবে। কিন্তু কেন তারেক রহমানকে সরাতে এতটাই মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশী দেশ? তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। চীনের সাথে একের পর এক মেগা অর্থনৈতিক চুক্তি, ভারতে বিতর্কিত এবং একপাক্ষিক ইকোনমি জনচুক্তি সম্পূর্ণ বাতিল ঘোষণা, এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের অপূর্বত মহরম সবকিছুই প্রতিবেশী দেশের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। সার্বভৌম বাংলাদেশের এই স্বাধীন এবং সাহসী পররাষ্ট্রনীতি তারা কোনোভাবেই সহ্য করতে পারছেন না। তাই পথের কাটা সরাতে তারা তাদের পুরনো এবং বিশ্বস্ত অস্ত্র মুজাফফরকে মাঠে নামিয়েছিল, যে মুজাফফরকে দিয়েই তারা করিয়েছিল জিয়াউর রহমানকে। তবে ঘাতক চক্র ভুলে গিয়েছিল বাংলাদেশ এখন আর আগের মতো অরক্ষিত নয়। ঢাকার মাটিতে এখন যেমন ওপার বাংলার বিশেষ গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টরা তৎপর, ঠিক তেমনি কাউন্টার ইন্টেলিজেন্ট হিসাবে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইসিও পর্দার আড়ালে চরম অ্যাক্টিভ। আর এই দুই পরাশক্তির চরম গোয়েন্দা যুদ্ধের মাঝেই ফসকে যায় ভারতের পুরো চাল। তাদের পাঠানো বিশেষভাবে ট্রেনিংপ্রাপ্ত এই স্লিপার সেল ঘাতক মুজাফফরকে ডিবির নিখুঁত ফাঁদে হাতে নাতে ধরা পড়ে যায়। একবার ভাবুন, ৪৫ বছরের যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি, এমনকি বিএনপি সরকার এসেও যাকে খুঁজে পায়নি, তাকে হঠাৎ করে খুঁজে পাওয়ার পেছনে আইএসআই এর বিশেষ মিশন না থাকলে কোনোভাবেই তা সম্ভব ছিল না। আর এর সাথে এই মুহূর্তের মধ্যে ভেস্তে যায় ১০০ কোটি টাকার আন্তর্জাতিক কিলিং স্কোয়াডের পুরো মহা পরিকল্পনা। প্রায় ৪ যুগেরও বেশি সময় ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে চলা এই মুজাফফরের গ্রেপ্তারি কেবল তারেক রহমানের জীবন রক্ষা করেনি, বরং খুলে দিয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ও অমীমাংসিত এক অন্ধকারের অধ্যায়ের তালা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে একদল উগ্র সেনা কর্মকর্তার হাতে শাহাদত বরণ করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ও বীর বিক্রম জিয়াউর রহমান। সেই বর্বরচিত ঘটনার পরই সামরিক বাহিনীতে শুরু হয় এক ভয়াবহ ও নির্মম দমন অভিযান। বিচারের বাণী আড়ালে রেখে তৎকালীন সেনানিবাসে অন্যতম আলোচিত এবং বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুকে চরম রহস্যজনকভাবে করা হয়। এরপর তড়িঘড়ি করে এক প্রহসনের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হয় বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে। দীর্ঘদিনের অভিযোগ, সেই সময়কার আসল সত্য এবং নৈপথ্যর কুশলীবিদদের আড়াল করতেই তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার মিত্র শেখ হাসিনা অত্যন্ত দ্রুততার সাথে রায়ের ফাইল কার্যকর করেছিলেন এবং জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের নৈপথ্যর ইন্ধন জুগিয়েছিলেন, যার ফলে দীর্ঘ ৪৫ বছর পার হয়ে গেল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ এবং প্রাকৃত ইতিহাস দেশবাসী কোনোদিনও জানতে পারেননি। শেখ হাসিনা কেন জিয়াউর রহমানকে হত্যার দিন সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছিলেন, সেই ঘটনার রহস্য এখনও উন্মোচিত হয়নি। ইতিহাসবিদ, গবেষক এবং রাজনৈতিক মহলে আজও ৪ দশক ধরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেই অভিশপ্ত ভোরের নৈপথ্যর মাস্টারমাইন্ড কারা ছিল? কেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার মাত্র ১৩ দিনের মাথায় হয়েছিলেন জিয়াউর রহমান? সংশ্লিষ্ট ও নির্ভরযোগ্য গোপন সূত্র থেকে জানা গেছে, মোজাফফর হোসেনের সামরিক জীবনের শুরুটা ছিল অত্যন্ত বিতর্কিত। সে মূলত শেখ মুজিবুর রহমানের বিতর্কিত রক্ষী বাহিনীতে কমিশনপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিল। পরবর্তীতে রক্ষী বাহিনী বিলুপ্ত হলে তাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় এবং ১৯৮১ সালে সে চট্টগ্রামে ২৪ পদাতিক ডিভিশনে কর্মরত ছিল। রক্ষী বাহিনীর সেই পুরনো অনুগত্য এবং জিয়ার প্রতি তীব্র ক্ষোভই কি তাকে সেই অভিযানে উদ্বুদ্ধ করেছিল, নাকি এর পেছনে ছিল ওপার বাংলার কোনো দীর্ঘমেয়াদী ব্লু পেজ? ইতিমধ্যেই দেশের বিভিন্ন সচেতন মহল, বুদ্ধিজীবী এবং রাজপথের বীর জনতা এই চূড়ান্ত ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় কমিশন গঠনের জোর দাবি তুলেছেন। সেনাবাহিনীর প্রণীত কর্মকর্তা এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে একটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীন অনুসন্ধানের মাধ্যমে ১৯৮১ সালের সেই ঘটনার সবকিছু উদ্ঘাটন করা এখন জরুরি হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ এবং তত্ত্ব অধ্যায়গুলো নিরপেক্ষ অনুসন্ধান কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা প্রতিশোধের জন্য নয়। এখন দেখার বিষয়, আগামী দিনের গভীর তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতিহাসের সেই অন্ধকার অধ্যায় কোনো না কোনো বিস্ফোরক সত্য আমাদের সামনে আসতে যাচ্ছে। সবশেষে এই পুরো ঘটনা প্রবাহ নিয়ে নানান আলোচনা, দাবি ও প্রশ্ন থাকলেও চূড়ান্ত সত্য নির্ভর করবে নিরপেক্ষ তদন্ত, আদালতের প্রক্রিয়া এবং প্রমাণের উপর। ইতিহাসের অমীমাংসিত অধ্যায়গুলোর প্রাকৃত সত্য একদিন না একদিন সামনে আসবে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।